নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। প্রণাম ভান্তে। মঙ্গলক। ইহা সম্যক সমাধির পরিপূরক। মধ্যম নিকায়ের 125 নাম্বার সূত্র পড়ার জন্য এখানে বলা হচ্ছে। এটা সম্পর্কে খুব ভালো বোঝার জন্য। যাই হোক, ইহা সম্যক সমাধির পরিপূরক এবং আর্যাষ্টাঙ্গিক মার্গের সপ্তম অঙ্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গের সপ্তম অঙ্গ। সম্যক স্মৃতিটা সপ্তম অঙ্গ হিসেবে আমরা পড়েছিলাম না? হ্যাঁ বান্তে। এবং সমাধি লাভ করার জন্য, সমাধি পরিপূর্ণ হওয়ার জন্য এটা আবশ্যক। কায়া অশুচি, জীবিত বা মৃত উভয় অবস্থায় অশুচি। আমাদেরকে কায়া অশুচি হিসেবে যে কথা প্রথমে বলা হয়েছে, এই কায় জীবিত হোক বা মৃত হোক, দুই অবস্থাতেই অশুচি। এটা তো বুঝেন না? বান্তে এখানে জীবিত বলতে আমরা যেটা আমাদের কায়া বলতে মানে 32 প্রকার কায়ের মধ্যে যেটা অশুচি দেখছি এগুলো, আর মৃত অবস্থায় অশুচি মানে যেটা মৃত হয়ে গেলে মানে এটা মানে যদি কয়েকদিন অথবা 2 দিন রাখা হয়, পচা গলা মানে বিভিন্ন ধরনের এগুলো মানে বের হয়, এটাকে মৃত অবস্থায় বলতে। ইহা প্রত্যয় উৎপন্ন, এটা বুঝছেন না? প্রত্যুৎপন্ন এবং বিলয়শীল, এটা ওই আমরা যেটা পতিত্ব সমৎপাদা ওগুলো পড়ছি বান্তে, ওইটাই হবে এখানে। ওইটার কারণে মানে এটার কারণে এটা হচ্ছে বিভিন্ন প্রত্যয় মানে সাহায্যকারী। বিভিন্ন সাহায্যকারীর প্রত্যয়ে সাহায্যের কারণে
বা একে অপরের সমর্থন সহযোগিতার কারণে এগুলো উৎপন্ন হয়। যেহেতু এভাবে উৎপন্ন হয়েছে, আবার ওগুলো সাহায্য করা বন্ধ করে দিলে আবার এটা বিলয়ও হয়ে যায়। বিলয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, মঙ্গল হোক। প্রত্যুৎপন্ন সেজন্যই, সুতরাং মানে সেই কারণে এটা আবার বিলয়ও হয়ে যায়, বিলয়শীল। ইহা আমার নহে। এই কায়া এটা আমার নয়, এবং কায়াতে আমিও নেই, আমিও নহে, আমার আত্মাও নহে। এগুলো আমরা বুঝি ভালো করে না। এই জায়গাতে আমরা কতদূর পর্যন্ত বুঝেছি লাস্ট মনে আছে? এই কথা বলার জন্য আপনারা কতদূর পর্যন্ত গিয়েছেন এটা বলতে পারবেন অমিতা বড়ুয়া? বান্তা এখানে ইহা প্রত্যুৎপন্ন এবং সুতরাং বিলয়শীল। ইহা আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। আমরা যেহেতু এখানে আমরা আমাদের শরীরটাকে দেখছি, এটা এখানে আমার বলতে এখানে কোনো কিছু নাই, যেহেতু এটা অনিত্য। তো এখানে অনেক প্রকার মায়ের প্রকার চৈতসিক 28 প্রকার রূপের কারণে আমাদের এই দেহটা উৎপন্ন হয়েছে চারি মহাভূত রূপ দিয়ে। তো এখানে আমি নিজে কোনো কিছু এখানে মানে এখানে আমার নাই, এটা যেহেতু অনিত্য। মানে এখানে আমি তো আমার বলতে আমি মানে এখানে কোনো কিছু পাবো না। এখন আমার দ্বারা কোনো কিছু সৃষ্টি হচ্ছে না, তাহলে এখানে তো মানে আমার আমার বলতে পারবো না। আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। এখানে আমার দ্বারা কোনো কিছুই সৃষ্টি হচ্ছে না বান্তে। এগুলো প্রত্যয়ের কারণে, মানে যেটা আমরা এই একটার পরে একটা যে উৎপন্ন হচ্ছে এবং বিলয়শীল হচ্ছে, তাহলে এখানে আমার বলতে তো বান্তে এখানে আমি কিছুই খুঁজে পাবো না। অনিত্য দুঃখ অনাত্মা হিসাবে, মানে এটা যখন নিত্য অনাত্মাকে যদি আমি নিত্যকে যদি অনাত্মা হিসাবে মনে করি, তাইলে এটা আমার কোনো কিছু নাই। আর আমি নহে বলতে এখানে আমার দ্বারা কোনো কিছু এখানে হচ্ছে না, তাহলে এটা এখানে তো আমিও নাই, এটা বলতে পারি। পুতুল বাবু কি বলতে চাচ্ছিলেন বলেন। মানে এটুকু করে আমরা জানতে পারলাম অনিত্য দুঃখ অনাত্মা, এটা না? আরো কেউ কিছু বলতে চাচ্ছেন এটা সম্পর্কে? অমিতা বড়ুয়া, ঠিক এই লাইনটার সঙ্গে আমি কিছু কথা বলবো আজকে। এটা বারবার আপনারা করতেছেন, মিস্টেক করতেছেন। না, আমরা যে পর্যন্ত গেছি এটার সঙ্গে এটার অনেক ব্যবধান আছে। হ্যাঁ, এই জিনিসটা বলবো এবং এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। আমার নহে, নর্মালি এটা বলার জন্য আমি নামক কোনো একটা অবস্থা থাকতে হবে। এখন আমরা নর্মালি তো আমি নামক একটা অবস্থানের মধ্যে বর্তমানে আমরা আছি।
আমার হাত বলতেছি, আমার চোখ, কান, নাক, গলা, কান সবকিছু বলতেছি। আমি বলা থেকে আমার ওই বিষয়টা আসে, তারপরে আমার আত্মাও নহে। আমরা আত্মা বলতে এখানে মালিকানা বিষয় এরকম করে বিষয়টা আমরা বুঝেছিলাম। এটা সম্পর্কে আমি কিছু বলছি এই লাইনের সঙ্গে। এগুলো বলার সময় বিশেষত আপনারা ওইভাবে বলতে হবে। আমি নামক যে অবস্থাটা যার উপরে ভিত করে, যার উপরে কেন্দ্র করে দাঁড়িয়ে থাকে, আমি নামক অবস্থাটা, আমি নামক মানসিক অবস্থা যাকে কেন্দ্র করে দাঁড়িয়ে থাকে, আমরা ওদেরকে দেখে আসছিলাম। আমি নামক অবস্থাটা, আমি নামক শব্দটা যাকে কেন্দ্র করে দাঁড়িয়ে থাকে, আমরা তাদেরকে দেখে আসছি। এদূর পর্যন্ত বুঝছেন এ কথাটা? আমরা দেখে আসছি কি? হ্যাঁ, আমরা নাম রূপকে হ্যাঁ, আমরা আমি দাঁড়িয়ে থাকতেছে কাকে কেন্দ্র করে? নামকে কেন্দ্র করে, রূপকে কেন্দ্র করে। আমরা নাম রূপকে অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছি। রূপের সর্বকনিষ্ঠতম অবস্থা অষ্টকলাপ। ওই অষ্টকলাপের প্রত্যেকটা খণ্ডকে এককভাবে আমরা জিজ্ঞেস করে আসছিলাম। ওরা প্রত্যেকে যার যার জায়গা থেকে তার অস্তিত্ব সম্পর্কে কেউ জানান দিতে পারতেছে না। ওরা বলতেছে যে ওরা 3: পটবী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু। ওরা 3 পটবী ধাতুকে জিজ্ঞেস করলে, আমি তো এখানে নাই, ওরা 3 জন আমার সঙ্গে যুক্ত হইলে আমি দেখা যাওয়ার মতো পরিস্থিতি বা আমাকে অনুভব করার মতো পরিস্থিতি, আমাকে পটবী বলার মতো পরিস্থিতি পর্যায়ে তৈরি হয় মাত্র। আরও 3-এর সমন্বয় ঘটে গেলে, না হলে ওরা কেউ কাউকে চিনার বোঝার সুযোগ নাই। এটা রূপের বেলায় এভাবে আমরা পড়ে আসছি না? এরা এই কথা চারি ধাতুর প্রত্যেককে এককভাবে জিজ্ঞেস করলে প্রত্যেকেই একই কথা বলে। বলছিল কি? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখছেন কখনো? জিজ্ঞেস করে দেখবেন, বুঝছেন? মাঝে মধ্যে ওদের সঙ্গে কথা বলবেন, জিজ্ঞেস করে দেখবেন ওরা কি বলে, আপনি জানতে পারবেন, বুঝছেন? তো যখন আমি এক সাইড, এটা রূপের সাইডটা দেখলাম, এবার নামের সাইড আসেন। আমরা সর্বকনিষ্ঠতম অবস্থা দেখেছি সর্বচিত্ত সাধারণ চৈতসিককে। এটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায়ও এটার বিদ্যমানতা থাকে। অন্যান্য কিছুর কথা আপাতত বাদ দিলাম, শুধু ওই 7টার কথা ভাবি। ওই 7টাও একে অপরে, যখন আমি বেদনাকে জিজ্ঞেস করব, বেদনা তুমি কিভাবে কি বলো তো? তুমি তো একটা বিশাল কিছু না, তুমি তো একটা নিজের অস্তিত্ব করতে পারো, জানান দিতে পারো, প্রকাশ করতে পারো না? তো ও বলে যে না, তো আরো ওই 6-এর সমষ্টি একত্রিত হইলে আমি বেদনা নামক অবস্থা প্রকাশিত হই। কিন্তু ওই 6-এর অনস্তিত্বে আরো 6 এট এ টাইম যদি না থাকে, তাহলে এই বেদনা নামক অবস্থার কখনো আসবে না, হয় না, এটার উৎপত্তির কোনো কারণও নাই। এরম করে বেদনা তার অস্তিত্ব পুরো ওই 6-এর উপরে ছেড়ে দিয়েছে। ও ব্যক্তিগতভাবে কোনো রকমের অস্তিত্ব স্বীকার করতে, আমিত্ব প্রকাশ করতে, আমিত্ব স্বীকার করতে ও পারে নাই, বুঝছেন? ওই 6-এর যদি হয় তাহলে তো ওর ব্যক্তিগত কোনো কিছু তো না।
না পান্তা শুধু ওগুলো যত সমন্বয়ে এই কথা শুধু বেদনা বলেছে তা না, এই কথা সংজ্ঞা, চেতনা, জীবিত ইন্দ্রিয়, মনস্কার, একাগ্রতা, এরা প্রত্যেকেই এককভাবে প্রত্যেকেই এই কথা বলেছে। যদি এই কথা বলে থাকে, শুধু তারা বলবে তাই না, 52 প্রকার চৈতসিক প্রত্যেকেই একই রকম করে এই কথাগুলো বলে। আমার নাম নির্ভর করে তাদের উপরে, আর রূপ নির্ভর করে এই চারি মহাভূতের উপরে। এরা এদের জায়গা থেকে যদি তারা তাদের অনস্তিত্ব প্রকাশ করে, তারা নাই এমন ধারণা তারা যদি প্রকাশ করে, আর আমি নামক যে অবস্থাটা, ওই দুইয়ের নাম এবং রূপের দুইয়ের অস্তিত্বের উপরই আমি নামক অবস্থাটা দাঁড়িয়ে থাকে, তাইলে আমরা সেখানে দেখলাম যে কি আমি নামক বলাটা এটা পুরোপুরি মিথ্যা বলা। আর আমি যেখানে নাই এটা আমার হওয়ার তো বহু দূরে, আর কোনো রকমের কিছু নাই এখানে, আর হতে পারে না। আমার বলার মতো কোনো রকমের অবকাশও আর নেই। আমি কেউ থাকলে না আমার বলতে পারে, আর আমি নামক কোনো অবস্থা না থাকলে আমার কোত্থেকে বলবে। আর আমার আত্মাও নহে। এই তিনটা কথা বলার সঙ্গে যেখানে যেভাবে যাই লেখা থাকুক না কেন, আপনাদের যে বুঝ, বিবেচনা, চেতনা যেটা হয়েছে ওই জায়গাতেই থাকবেন। লেখা নানা রকমের নানাভাবে থাকতে পারে, কিন্তু আপনারা বোঝার সময় এটা বুঝবেন সব সময়। আমি তো বলি এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বুঝছেন? মানে বইয়ের তালে চললে মূল মূল অনাত্মা বুঝা, আমার নহে বুঝা, আমি নহে বুঝা, স্থূলভাবে স্থূল জ্ঞানে, মানে এই বইয়ের এই লাইনে অন্তত সেই পর্যন্ত যাওয়া সম্ভব না। এখন আমি যে কথাগুলো বলেছি এটা না বুঝতে পারলে বারবার জিজ্ঞেস করবেন যে কেউ। এবং এটা লিখে ফেলবেন, হ্যাঁ? মিতে বড়ুয়া, আচ্ছা শিল্পী বড়ুয়া, বুঝতেছেন এটা? বুঝতেছিলেন। উপাসক পুতুল বাবু, এটা আমি প্রায় সময় জিজ্ঞেস করব, বুঝছেন? এটা আমি প্রায় সময় জিজ্ঞেস করব। এটা পুরো বই পড়ে এই কথাগুলো বলতে পারলে তখনই মানে এই বই পড়ার সার্থকতা। এই দীর্ঘদিন ধরে যে পড়ার সার্থকতা, এই কথাটা বলতে পারা, এটা বুঝতে পারা। তাহলে বানতে এখানে ওই আমার আত্মাও নহে, এটাও মানে একইভাবে হবে হবে আর কি, জানতে না? আমার নহে, আমি নহে, আমার আত্মা আমার নহে, আত্মা ওটাও একইভাবে নাম রূপ দিয়ে মানে আমার আত্মা বলতে আমরা আমাদের চিত্তের যে কোনো একটা অবস্থাকে আমরা বলি যে এটা আমার আত্মা, এরকম করে বলি না, এটা আমার আত্মা, আমার সত্তা অধিকারী কেউ একজন আছে, কিছু একটা আছে, এরকম করে আমরা বলি না? ওই কথা থেকে এখানে আসলো, কিন্তু আমরা এই কথাটার অনেক গভীরে গিয়েছি, ওই গভীর থেকে আপনাদেরকে এটা বললাম যে মানে এটা উপরাউপরি কথা। মানে আমি এখন যেগুলো বলছি ওটা এখানে বইয়ে লেখার মতো অবস্থা পরিস্থিতি নাইও, আবার বইয়ে এভাবেই লেখা থাকবে, কিন্তু বুঝার সময় এখন আমরা যেটা আলোচনা করেছি ওইভাবে বুঝতে হবে। কেন আমি নয়, কেন আমার নয়, কেন আত্মা নয়।
শুধু আমার আত্মা নয় সেটা নয়, এখানে আত্মত্ব প্রকাশ করতে পারে নাই কে? আত্মত্ব মানে আমিত্ব, আত্মাবাদ মানে আমিত্ববাদ। এই আমিত্ববাদ আমিত্ব প্রকাশ করার কথা দূরেও থাক, আমি যাদের উপরে ভর করে দাঁড়িয়ে আছি তারাও প্রকাশ করতে পারে না। কায়ার দৃশ্য স্বভাবে, এটা কায়া সম্পর্কে বলছে যে, বুঝছেন, আমি নহে, আমার আত্মা নহে, আমার নহে। তাইলে কায়ার মধ্যে এই অবস্থাটা আমরা খুঁজে পেয়েছি তো। কিভাবে? কায় চারি মহাভূত মাধ্যমে এই কায়ের সৃষ্টি, এবং এই চারি মহাভূত প্রত্যেকেই এরম করে কথা বলেছে। কায়ার এই দৃশ্য স্বভাবে অনাসক্ত, স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতায় কায়ানুদর্শন স্মৃতিপ্রস্থান। কায়ার প্রতি, দেহের প্রতি এরকম ভাব, দেহের এই স্বভাবে অনাসক্ত স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতাই। অনাসক্ত স্মৃতি মানে কি? আসক্তিহীন হয়ে থাকা। আসক্তিহীন হয়ে থাকা। আপনাদের এই বই পড়ার বোধ শক্তি থেকে বলেন তো, কিভাবে আসক্তিহীন বলতে এখানে আপনি কি বুঝবেন? আরো কেউ বলতে চাইলেও বলতে পারবেন। এখানে আমরা নাম রূপের মধ্যে যেহেতু এখানে পড়ে আছি, আমার নহে, এখানে নামের মধ্যে যেহেতু আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে দেখেছি, এখানে একজন আরেকজন ছাড়া, মানে একজন কোনো কিছু দাবি করতে পারে না যে আমার দ্বারা এই কাজটা হয়েছে। কেউ এখানে কেউ কারো মালিক বলে দাবি করতে পারে না। আর রূপের মধ্যেও এখানে চারি ধাতুর সমষ্টি, যেহেতু এখানে চারি ধাতুর সৃষ্টি এখানে নাম এবং রূপের। তো এখানে এখানে আমরা যে কোনো কিছুর প্রতি যে আমরা আসক্তি হব, আমাদের দেহের প্রতি